রিঙ্কি তার বাবা কমল বাবুর সঙ্গে একটা মুদির দোকান চালায়, আর সেই দোকানের রোজগার করা টাকা দিয়েই রিঙ্কির বোনের পড়াশোনার খরচ এবং সংসার চলে। এভাবে তাদের জীবন কাটতে থাকে। আর দেখতে দেখতে রিঙ্কির বিয়ের বয়স হলে নীলেশের সঙ্গে রিঙ্কির বিয়ে ঠিক হয়। আর কয়েক মাসের মধ্যেই খুবই ধুমধাম করে নীলেশের সঙ্গে রিঙ্কির বিয়ে হয়ে যায়। বিয়ের পর, বাবা আমার বিয়ে হয়ে গেছে বলে তোমার মুদি দোকান চালাতে খুব অসুবিধা হয় বলো? আমি এখানে থাকতাম তাই তোমার একটু সাহায্য হতো, আর এখন তোমাকে একা একা দোকানে সব কাজ করতে হয়। হ্যাঁ, অসুবিধা তো একটু হয়েছে বটেই, তবে তাই বলে আমি কি তোকে বিয়ে দেবো না নাকি? তুই বিয়ে করে তোর শ্বশুর বাড়ি থেকে সুখে শান্তিতে সংসার করছিস, এর থেকে ভালো আমার কাছে আর কি হতে পারে বলতো? আর মুদির দোকানে এমন কি কাজ, আমি একা একা সবই সামলে নিতে পারি। সত্যি বাবা, আমার বোনটাও হয়েছে তেমন, কলেজ পাশ করে গেছে। এখন একটু তোমার সঙ্গে দোকানে সাহায্য করবি তা নয়, সব সময় শুধু বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে ঘুরে বেড়াই। বাবার সঙ্গে এভাবেই কথা বলতে বলতে রিঙ্কি তাদের মুদি দোকানের দেখাশোনা করে, আর কিছুক্ষণ পর আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পর রিঙ্কির শাশুড়ি মা রচনা দেবী তাকে বাপের বাড়ির মুদির দোকান চালানো নিয়ে খোটা শোনাতে শুরু করে। এমনকি সে উঠতে বসতে সবসময় রিঙ্কিকে কথা শোনায়। নীলেশ, এই সার্ফের বড় প্যাকেটের কত দাম নিয়েছে গো? প্যাকেটে তো লেখা আছে 500 টাকা, তোমার কাছ থেকে কি 500 টাকাই নিয়েছে? হ্যাঁ তাই তো নিয়েছে, আমাদের পাড়ার মুদির দোকানে প্যাকেটে যে দাম লেখা থাকে সেই দামই নাই, সুতরাং 500 টাকা লেখা আছে মানে 500 টাকায় নিয়েছে, বুঝেছো? তোমাদের পাড়ার মুদির দোকান একেবারে চোর, কারণ আমার বাপের বাড়ির মুদির দোকানে এই সার্ফের প্যাকেট 300 টাকায় পাওয়া যায়, কারণ এই সার্ফের প্যাকেটের দামের উপর 200 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়। কি করা যাবে বলো, এখন তো আমি তোমার বাপের বাড়ির মুদির দোকান তোমার শ্বশুর বাড়িতে তুলে আনতে পারবো না, তাই না? তাই যা দাম তাই দিয়ে কিনতে হবে, আমার আর কিছু করার নেই। এই কথা বলতে না বলতেই সেখানে রচনা দেবী চলে আসে, আর সে তার বৌমার মুখে এরকম মুদি দোকানের দরদামের কথা শুনি ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে বৌমার বাপের বাড়ির মুদি দোকানকে একেবারেই পছন্দ করে না। বৌমা, তোমার বিয়ে হয়ে গেছে, তবুও তুমি তোমার বাপের বাড়ির মুদি দোকানের কথা ভুলতে পারছো না? সব সময় তোমার বাবার দোকানে কম টাকায় জিনিস পাওয়া যায়, আর আমাদের এখানকার দোকানগুলোতে বেশি টাকায় জিনিস পাওয়া যায়, এই নিয়েই তো তুমি ব্যস্ত থাকো। না মা, সেটা নয়, আসলে এখানে সব জিনিসেরই দাম অনেক বেশি। আমি সেটাই বলতে চাইছি, আমাদের দোকানে কখনো কোনো লোককে এভাবে ঠকানো হয় না। আমাদের কাছে টাকা পয়সার অভাব নেই, তাই কোনো জিনিসের পেছনে যদি 200 টাকা বেশি দিতে হয় তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। সুতরাং তুমি এবার মুদি দোকানের গল্প বাদ দিয়ে দাও, আর যাও রান্নাঘরে গিয়ে রান্না করো। এই বলে রচনা দেবী তার বৌমাকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর এরই মধ্যে কমল বাবু তার ছোট মেয়ে দিয়ার বিয়ে দেবে বলে ঠিক করে। কিন্তু সে ধারণা করতে পারে না যে দিয়ার হবু স্বামী একেবারেই বেকার। তাই দিয়ার যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরপরই দিয়া তার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে এসে ওঠে। বাপের বাড়িতে এসে ওঠার পর দিয়ার বাবার বড় মুদিখানার দোকানের উপর ভাগ বসায়, এমনকি মুদির দোকান থেকে কমল বাবুকে বের করে দেয়। আর এমন সময় কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে কমল বাবু তার বড় মেয়েকে ফোন করে সব কথা বলে। তুমি কেঁদো না বাবা, ওই মুদির দোকান আমি আর তুমি মিলে অনেক কষ্ট করে তৈরি করেছি, সুতরাং ওই দোকানটা তোমারই থাকবে। কিন্তু এখন তুমি ওদের সঙ্গে কোনো ঝামেলা করতে যেও না, আমি দেখছি কি করা যায়। এই বলে রিঙ্কি ফোন রেখে দেয়, আর তখনই তার বোনকে ফোন করে বোনের সঙ্গে এবং বোনের স্বামীর সঙ্গে কথা বলে। কিন্তু তারা রিঙ্কিকে ভীষণ বাজেভাবে অপমান করে ফোন রেখে দেয়। এমন পরিস্থিতিতে রিঙ্কি কোনো উপায় খুঁজে পায় না। আমার বাবা মা ভীষণ বিপদে পড়েছে, আমি কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। এই বলে রিঙ্কি তার শ্বশুর বাড়ির পরিবারের কাছে যায়। কিন্তু রিঙ্কির শাশুড়ি মায়ের কিছু যায় আসে না, বরং সে মনে মনে খুবই খুশি হয়। তার বৌমার বাপের বাড়ির মুদিখানার দোকান হয়তো এবার বন্ধ হবে। তুমি আমাকে এসব গল্প কেন বলছো? তোমার বোনের বর যদি তোমাদের মুদি দোকান কেড়ে নেয় তাহলে আমরা কি করতে পারি? আর তোমার বাবার তো এখন বয়স হয়েছে, সুতরাং বাড়িতে বসে বসে আরাম করতে বলো, আর মুদির দোকান চালাতে হবে না। না মা, এটা হয় না, আমার বাবা বরাবর মুদিখানার দোকান চালিয়ে এসেছে। আসলে আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আপনি অনেকদিন ধরে বাড়ির একতলাটা ভাড়া দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভাড়া পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ পাচ্ছি না, কিন্তু তাহলে কি? আপনি যদি আমাকে আর আমার বাবাকে বাড়ির একতলাটা ভাড়া দেন তাহলে খুব ভালো হয়। আমরা আমাদের বাড়ির একতলাতেই মুদিখানার দোকান দেব, তাহলে আমার বাবার কোনো কষ্ট হবে না, আর মাসিক ভাড়া বাবদ যত টাকা হয় আমরা দুজনে আপনাকে দিয়ে দেব।
এরকম শ্বশুরবাড়ির নিচের তলাতে বৌমার এবং তার বাবার মুদিখানার দোকানের কথা শুনি শাশুড়ি মা একেবারে জ্বলে পুড়ে ওঠে। আর সে কিছুতেই তার বৌমাকে বাড়ির একতলাটা ভাড়া দিতে চায় না। এমনকি সে তার বৌমাকে খুবই খারাপ খারাপ ভাষায় অপমান করতে শুরু করে। তুমি কি আমার বাড়িটাকে একেবারে মুদিখানার দোকানের বিজনেস সেন্টারে পরিণত করে দেবে? আমি ভাবতে পারছি না তুমি আমাকে এরকম প্রস্তাব দিতে পারো। আমি যদি এই কথাটা আমার ছেলেকে জানাই তাহলে কি হবে ভাবতে পারছো? কেন মা, বাড়ির নিচের তলাতে মুদিখানার দোকান করা খারাপ নাকি? আর আপনার ছেলে তো এমনিতেই গ্রাম থেকে দামি দামি জিনিসপত্র নিয়ে এসে শহরের গ্রোসারি শপে ডেলিভারি করে। তাহলে আমি যদি নিজের শ্বশুর বাড়িতেই মুদিখানার দোকান করি তাহলে খারাপ কোথায়? রিঙ্কির কথা তার শাশুড়ি মা কিছুতেই শুনতে চায় না, তাই সে বৌমাকে আবার বকাবকি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। অন্যদিকে রিঙ্কির বোন দিয়া এবং তার স্বামী চন্দন কিছুতেই বাপের বাড়ির মুদিখানার দোকানের ভাগ ছাড়তে চায় না। রিঙ্কি তাদের কাছে গিয়ে অনেক বোঝানোর চেষ্টা করলেও দিয়া এবং চন্দন কোনো কথা শুনতে চায় না। আমি সবসময় আমার বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াতাম বলে তুই আমাকে অনেক কথা শুনিয়েছিস দিদি। আর আমি কোনোদিনও নাকি মুদির দোকানে বসিনি, বাবাকে হেল্প করিনি। এইসব বিষয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। সুতরাং আমি যখন এখন বরের সঙ্গে এই দোকানের দায়িত্ব নিয়েই নিয়েছি তাহলে তুই এত চাপ নিচ্ছিস কেন? আমাদের উপর ছেড়ে দে না। তুই আর তোর বর এই দোকানের দায়িত্ব নিয়েছিস, খুব ভালো কথা, কিন্তু তাই বলে তোরা বাবাকে দোকান থেকে বের করে দিবি? বাবা তাহলে কি করবে তুই তো ভালো করেই জানিস। ছোটবেলা থেকে এই দোকানের রোজগারের উপরই তো আমাদের সব খরচা চলে। এই আপনি চুপ করুন তো, আপনি অনেকক্ষণ থেকে বড় বড় কথা বলছেন। আর শুনুন, আমি জানি আপনার শ্বশুরবাড়ির লোকেরা অনেক বড় লোক, তাই শ্বশুরবাড়িতে গিয়ে টাকার উপর রাজত্ব করুন। আর এমনিতেও কিছুদিনের মধ্যেই মুদির দোকান উঠে যাবে, বুঝেছেন? চন্দনের কথা শুনে রিঙ্কি খুবই অবাক হয়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে একটা প্রমোটার এসে উপস্থিত হয়। আসলে চন্দন ঠিক করে তার শ্বশুরবাড়ি এবং শ্বশুরবাড়ির মুদিখানার দোকান ভেঙে সেখানে প্রমোটারের মাধ্যমে ফ্ল্যাট তৈরি করবে। তোমরা এই বাড়ি আর মুদির দোকান ফ্ল্যাট তৈরি করার জন্য প্রমোটারকে দিয়ে দেবে? আমি ভাবতে পারছি না তোমরা এতটা নিচে নামতে পারো। এতই যখন দোকানের উপর তোমাদের নজর, তখন তাহলে তোমাদের দোকান তুলে শ্বশুরবাড়িতে নিয়ে যাও না, আর সেইখানে গিয়ে তোমরা সবাই মিলে দোকান করো, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। এই বলে দিয়া এবং চন্দন দুজনে মিলে রিঙ্কিকে বাড়ি থেকে বের করে দেয়। আর যখন সেই বাড়িতে প্রমোটারি শুরু হয়ে যায় তখন মুদির দোকান একেবারে ভেঙে দেওয়া হয় আর কমলবাবুকেও বাড়ি ছাড়া হতে হয়। এমন সময় বাধ্য হয়ে কমলবাবু রিঙ্কির শ্বশুর বাড়িতে এসে ওঠে। কিন্তু এরকম পরিস্থিতিতেও রচনা দেবী তার বৌমাকে অপমান করতে পিছপা হয় না। তুমি একেবারে তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়ির অন্ন ধ্বংস করতে চলে এসেছো। আমার আর এসব ভালো লাগে না। তোমার বাবাকে এরকম বাড়িতে বসিয়ে বসিয়ে আমার ছেলে কিন্তু খাওয়াতে পারবে না। তুমি তোমার বাবার কিন্তু অন্য জায়গায় থাকার ব্যবস্থা করো। আমি কোথায় আমার বাবার থাকার ব্যবস্থা করব? আমার বাবা বয়স্ক মানুষ, এই বয়সে এসে নিজের দোকান ব্যবসা সবকিছু ছাড়তে হয়েছে, তাই এখন উনি কোথায় যাবেন? আপনি আর কিছুদিন অপেক্ষা করুন, আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করব। আমি আর কোন রকম কোনো অপেক্ষা করতে পারবো না, অনেক হয়েছে। এখন বুঝতে পারছি এরকম গরিব মুদিওয়ালার মেয়েকে আমার বাড়ির বৌমা করা একদমই উচিত হয়নি। এই বলে রচনা দেবী সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে একদিন নীলেশ মন খারাপ করে বাড়িতে ফিরে আসে, কারণ সে শহরের যে বড় গ্রসারি শপে বিভিন্ন রকমের জিনিসপত্র ডেলিভারি করে সেই গ্রসারি শপ এখন পুরোপুরি ভাবে বন্ধ হতে চলেছে। মা, আর বেশি দিন আমাদের সুখের দিন থাকবে না গো। যা জমানো টাকা আছে সেই দিয়ে আমাদের খেতে হবে, কেননা আমি যে সমস্ত গ্রসারি শপে জিনিসপত্র দিতাম সেই মালিকার দোকান চালাতে পারছে না, তাই আমাকে টাকা দিতেও পারছে না, তাই ওরা দোকান বন্ধ করে দেবে আর ওখানে একটা বড় শপিং মল করবে। তুমি চিন্তা করো না মা, আমাদের কিছু একটা বুদ্ধি তো বার করতেই হবে, কারণ এরকম ভাবে তার বেশি দিন চলতে পারে না, তাই না? তাহলে এবার আমাদের সংসার কি করে চলবে? এখন তোর ওই বুড়ো শ্বশুর মশাই আমাদের ঘাড়ের উপর এসে উঠে বসেছে, সুতরাং এতজনের পেট চালানো আমাদের পক্ষে তো সম্ভব নয়। এভাবেই রচনা দেবী এবং নীলেশ দুজনেই ভীষণই চিন্তায় পড়ে। কিন্তু এমন সময় রিঙ্কি এবং তার বাবা তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে, কারণ বরাবরই তাদের ব্যবসায়ী বুদ্ধি ভীষণ পরিমাণে পাকা। তাই তারা যেভাবে হোক এই খারাপ সময় থেকে রচনা দেবী এবং নীলেশকে উদ্ধার করতে চায়। মা, আমি বলছিলাম যে এবার আপনি আর জেদ করবেন না। আপনার ছেলে যখন শহরের গ্রসারি শপে এরকম জিনিসপত্র ডেলিভারি করতে পারে, তাহলে আমরা নিজেদের কেন গ্রসারি শপ খুলতে পারবো না? আমি মানছি আপনার বাড়ির নিচের তলাতে মুদির দোকান দিতে অসুবিধা আছে, কিন্তু এরকম গ্রসারি শপ করতে তো কোনো অসুবিধা নেই, যেখানে সবকিছু পাওয়া যাবে। আমরা শপিং মলের মতো একটা বড় দোকান তৈরি করব, আর সেখানে লোকে ঢুকে জিনিসপত্র কিনবে। দারুণ হবে কিন্তু। আর আপনারা চিন্তা করবেন না, আমি ওই দোকানে সব দেখাশোনা করব।
রিঙ্কি এবং কমলবাবুর কথা শুনে নীলেশ খুবই খুশি হয়। আর কিছুদিনের মধ্যেই কমলবাবু তার জমানো টাকা দিয়ে রিঙ্কির শ্বশুরবাড়ির নিচের তলাতেই একটা বড় মুদিখানার দোকান তৈরি করে। আর সেই মুদিখানার দোকানে তারা যাবতীয় জিনিসপত্র রাখবে বলে ঠিক করে, যাতে এলাকার লোকেদেরকে কখনো কোনো অসৎ ব্যবসায়ী মুদির দোকানে গিয়ে বেশি টাকাতে জিনিসপত্র কিনতে না হয়। ঠিক আছে, তোমাদের যখন এর আগে মুদির দোকান চালানোর এক্সপিরিয়েন্স আছে, আমি আমাদের জমানো পুঁজি দিয়ে আমাদের বাড়ির নিচে মুদির দোকান তৈরি করব। নীলেশের কথা শুনে রিঙ্কি এবং তার বাবা দুজনেই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তাদের দোকান একেবারে তৈরি হয়ে যায়। আর সেই দোকানে এসি পর্যন্ত লাগানো হয়। কিন্তু প্রথম প্রথম এলাকার লোকেরা ভাবে যে এরকম গ্রসারি শপে জিনিসপত্রের দাম হয়তো অনেক বেশি হবে, তাই লোকজন সেই দোকানে আসতে চায় না। আর এমন সময় রচনা দেবী বলে, আমি তো জানতাম তোর বউ আর শ্বশুর মশাই দুজনে মিলে এরকম মুদিখানার দোকান তৈরি করে টাকা পয়সার জলাঞ্জলি দেবে। তুই তো আমার কথা শুনিস না, এবার দেখ আরো লোকসান হলো তো। রচনা দেবীর কথা শুনে রিঙ্কি কোনো রকম কোনো কথা বাড়াতে চায় না। সে চুপচাপ নিজের কাজ করতে শুরু হয়ে যায়। প্রথমে সে মুদির দোকানের প্রত্যেকটা জিনিসের উপর অনেক অনেক ডিসকাউন্ট দিতে শুরু করে। আর ডিসকাউন্টের প্রতি আকর্ষিত হয়ে এলাকার সমস্ত লোকেরা সেই দোকানে আসে আর রিঙ্কি এবং তার বাবার কাছ থেকে বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে তাদের ব্যবসার অনেক উন্নতি ঘটে। আর সেই উন্নতি দেখে দিয়া এবং তার বরের খুবই হিংসা হয়, কারণ তারা প্রমোটিং করতে গিয়ে মুদির দোকান হারিয়েছে ঠিকই, সেই সাথে সেই প্রমোটার তাদেরকে যে টাকা দেয় সেই সমস্ত টাকা তারা খেয়ে শেষ করে ফেলেছে। বাবা, তুমি এবার খুশি তো? আমার বাপের বাড়িতে যে মুদির দোকান ছিল তার থেকে এই দোকান কিন্তু অনেক বড় আর অনেক ভালো। তুমি সারা জীবন এই দোকানে ব্যবসা করতে পারবে বাবা। তুই তো শ্বশুরবাড়ির এত বড় মুদির দোকান চালানোর দায়িত্ব আমাকে দিয়েছিস, এর থেকে ভালো আমার কাছে আর কিছু হতে পারে না। এভাবেই দেখতে দেখতে সময়ের সঙ্গে সঙ্গে রিঙ্কি এবং তার বাবা সেই দোকান থেকে অনেক অনেক টাকা উপার্জন করে। আর যাতে করে রিঙ্কির পরিবার অনেক বড়লোক হয়ে ওঠে। এভাবেই তাদের দুঃখের দিনের অবসান ঘটে আর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রামু, 8টা বেজে গেছে, কিন্তু তাড়াতাড়ি বৌমার জন্য কফিটা রেডি কর। আর একটু ভালো করে কফি বানাবি। এই শান্তি, সময় মতো কফিটা বড় বৌমার ঘরে রেখে আসবি কিন্তু। বড় বৌমার রাগ তোরা জানিস তো, একবার রেগে গেলে পুরো বাড়িটা মাথায় করবে। আমাকে ক্ষমা করবেন মেম সাহেব, আমি ম্যাডামের ঘরে যেতে পারবো না। সকাল সকাল ম্যাডামের মুড খুব খারাপ থাকে, আর ম্যাডামের ঘরে গেলেই ম্যাডাম ছোট ছোট কারণে অনেক কথা শোনায়। মাঝে মাঝে তো কোনো কারণ ছাড়াও আমাকে কথা শুনতে হয়। আপনি অন্য কাউকে যেতে বলুন। এই লতা, তুই যা না। আমি যাব না, ম্যাডামের দেখাশোনার দায়িত্ব তোর, আমার না। আমার ম্যাডামকে খুব ভয় লাগে বাবা, ম্যাডাম খুব খারাপ ব্যবহার করে। তোমাদের লজ্জা করছে না? তোমরা আমার সামনে দাঁড়িয়ে আমার বৌমার নামে দুর্নাম করছো। তোমাদের কাজে ভুল থাকে বলেই তো আমার বৌমা তোমাদের সঙ্গে এরকম করে। বৌমা যা বলবে তোমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, এটাই তো তোমাদের কাজ। সেই কারণেই তো বৌমা তোমাদেরকে এত টাকা দিয়ে কাজে রেখেছে। তোমরা কাজ না করতে চাইলে বলে দাও, তাহলে আমরা অন্য কাজের লোক দেখে নেব। মেম সাহেব, আমি এখনই কফি নিয়ে যাচ্ছি। রামু, তাড়াতাড়ি কফিটা করে দে। কিছুক্ষণের মধ্যেই শান্তি বড় বৌমা মধুমিতার ঘরে কফি দিতে যায়, কিন্তু কফি দিতে মাত্র 2 মিনিট দেরি হওয়ায় মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। কফি নিয়ে আসতে 2 মিনিট লেট হলো কেন? তোদেরকে প্রত্যেকদিন একটা কথা কতবার করে বলতে হয়? জানিস না আমি টাইম মেনটেন করতে পছন্দ করি? 2 মিনিট ধরে তুই কি করছিলি বল? ম্যাডাম, আমি তো 8টার সময়তেই আপনার ঘরে চলে এসেছিলাম, কিন্তু আপনি তো দরজা খুললেন না। আমি অনেকবার করেই আপনাকে ডেকেছি, আপনি হয়তো ঘুমাচ্ছিলেন বলে শুনতে পাননি। এতে আমার তো কোনো দোষ নেই। এই শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে শান্তির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। আমার সঙ্গে তর্ক করবি? 2 পয়সার একজন চাকর হয়ে আমার সঙ্গে তুই মুখে মুখে কথা বলবি? যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এই কফি আমি খাবো না, অন্য কাউকে কফি বানিয়ে নিয়ে আসতে বল, তাও আবার 5 মিনিটের মধ্যে। এরকম ভাবেই মধুমিতা তাদের বাড়ির প্রত্যেক কাজের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করত। আসলে মধুমিতা ভীষণই বদরাগী এবং বদ মেজাজি একটি মেয়ে ছিল। সে ওই শহরের এক বিরাট বড় ব্যবসায়ীর একমাত্র মেয়ে ছিল, আর সেই কারণে টাকার অহংকারে সে মানুষকে মানুষ বলে গণ্য করত না।
বিশেষ করে তাদের বাড়ির চাকরদের সঙ্গে সে খুবই বাজে ব্যবহার করত। তার এই ব্যবহারের জন্য আস্তে আস্তে তাদের বাড়ি থেকে এক এক করে কাজের লোকেরা কাজ ছেড়ে দিয়ে চলে যায়। আর সেই সাথে ওই কাজের লোকগুলো অন্যান্য কাজের বউদেরকেও মধুমিতার বাড়িতে কাজ করার জন্য নিষেধ করে দেয়। এর ফলে তারা নতুন করে কাজের বউ খুঁজে পায় না। মধুমিতা খুবই সমস্যায় পড়ে যায়। সে তার শাশুড়ি মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আপনি করছেনটা কি বলুন তো? 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি কোনো কাজের মেয়েকে খুঁজে পেলেন না। আপনি কি আমার সঙ্গে ছেলে খেলা করছেন? আপনি জানেন তো আমি রেগে গেলে কি হবে? আমি কি ইচ্ছে করে কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসছি না? আমি তো অনেক চেষ্টা করছি। তোমার রাগের ভয়ে কেউ তো আমাদের বাড়িতে কাজ করতেই চাইছে না। কেউ কাজে এলেও তোমার ব্যবহার দেখে 2 দিনেই পালিয়ে যাচ্ছে। এবার আমি কি করব তুমি বলো? দেখুন, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে এটা আপনি আমাকে শেখাবেন না। বাড়ির চাকরদের সঙ্গে নিশ্চয়ই আমি আত্মীয়তার সম্পর্ক পাতাবো না। বাড়ির চাকরদের সঙ্গে এরকমই ব্যবহার করতে হয়। আপনারা হয়তো জানেন না, আপনাদের বাড়িতে তো এর আগে কোনো চাকরও ছিল না। আপনি যে করেই হোক 4-5টা কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসুন। ওরা যত টাকা বেতন চাইবে আমি দেব। কাজের মেয়েরা না থাকলে আমার খেয়াল কে রাখবে? তুমি একটু ধৈর্য ধরো বৌমা, আমি চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি কাউকে না কাউকে পেয়ে যাব। আমার ধৈর্য নেই, এটা আপনি ভালো করেই জানেন। ছোট থেকে আমি কেমন করে মানুষ হয়েছি আপনি জানেন তো। ছোটবেলা থেকেই 8-10টা চাকর সবসময় আমার আশেপাশে থাকতো। এখন আমি স্নান করতে যাব, আমার শ্যাম্পুটা কে করে দেবে? মধুমিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে এভাবেই কথা বলছিল। এমন সময় বাড়ির ছোট ছেলে সবুজ সেখানে এসে বলে, মা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আসলে মা, আমি পিয়ালি নামে একটা মেয়েকে পছন্দ করি। পিয়ালি খুব গরিব ঘরের মেয়ে, আর ওর গায়ের রঙও কালো, কিন্তু খুব ভালো মেয়ে। ওর মন খুব ভালো, আর আমি ওকেই বিয়ে করতে চাই। এই শুনে রূপালী দেবী তার ছোট ছেলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ওরকম একটা গরিব ভিখারি মেয়েকে পছন্দ করলি? আমার বাড়ির বউ হতে হলে বড় লোক হতে হবে। তুই দেখতে পাচ্ছিস না আমি তোর বড়দার জন্য কেমন মেয়েকে পছন্দ করে নিয়ে এসেছি? ওই গরিব মেয়ের সঙ্গে কখনোই আমি তোর বিয়ে দেব না। আমি তোর জন্য বড়লোক ঘরের সম্বন্ধ দেখব। কিন্তু আমি বিয়ে করলে পিয়ালিকেই করবো মা। আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না। বৌদি বড়লোক হলেও বৌদির ব্যবহার খুবই খারাপ, আর সেটা তুমি ভালো করেই বুঝতে পারছো। কিন্তু তবুও তুমি মুখ ফুটে তো কখনোই কিছু বলতে পারো না। 5 কোটি যৌতুক নিয়েছো, যে কিছু বলার তো মুখও রাখোনি। বড্ড বড় বড় কথা বলতে শিখেছিস তাই না? কান খুলে শুনে রাখ, ওই মেয়ের সঙ্গে তোর কখনোই বিয়ে হচ্ছে না। যদি ওই মেয়েকে তুই বিয়ে করতে চাস তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যা ইচ্ছে করতে পারিস। এই শুনে সবুজ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু এরই মধ্যে মধুমিতা এক বড়সড় রকমের ফোন দিয়ে এঁটে ফেলে। মা, আমার জন্য কাজের মেয়েকে আমি খুঁজে পেয়ে গেছি। আর এবার এমন একজনকে পেয়েছি যে 2 দিন কাজ করে পালিয়ে যাবে না। একদম পার্মানেন্টলি আমাদের বাড়িতে কাজ করতে হবে তাকে। সে চাইলেও কাজ ছেড়ে যেতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, ওকে কোনো টাকাও দিতে হবে না। একদম বিনা টাকায় আমরা কাজের মেয়েকে পেয়ে গেছি। মানে তুমি কাকে পেয়েছো? তুমি কার কথা বলছো? আমি কিন্তু তোমার কথা বুঝতে পারছি না। আমি আপনার হবু ছোট বৌমার কথা বলছি। সবুজের সঙ্গে ওই গরিব মেয়েটার বিয়ে দিয়ে দিন। কি যেন নাম? হ্যাঁ, পিয়ালি। ওই পিয়ালি হবে আমাদের বাড়ির পার্মানেন্ট কাজের চাকর। ও যেহেতু গরিব, ওকে আমি আমার ইচ্ছা মতো কাজে ব্যবহার করতে পারবো। কি বলছোটা কি তুমি বৌমা? আর সবুজকে এটা কখনোই মেনে নিতে পারবে? আর নাইবা আমি মেনে নিতে পারবো? বাড়ির এক বউ অন্য বউয়ের উপর হুকুম চালাবে, তাকে চাকরের মতো খাটাবে? তা কি করে হয়? আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আপনাকেই আমার চাকরের কাজ করতে হবে। মানে বাড়ির সব কাজ এবার আপনাকেই করতে হবে। যতই হোক 5 কোটি টাকা দিয়েছে আমার বাবা। 5 কোটি টাকার জন্য আমার চাকর হতে পারবেন তো নাকি? মধুমিতার কথা শুনে রূপালী দেবী আর কিছু বলতে পারে না। সে মধুমিতার কথা মানতে বাধ্য হয়। আসলে মধুমিতার বাবা এবং শ্বশুর মশাই দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনেই শহরের ধনী ব্যবসায়ীদের তালিকার মধ্যে পড়তো। কিন্তু একটা সময় হঠাৎ করেই সবুজের বাবা হরিপদ বাবুর ব্যবসায় এক বড়সড় রকমের লোকসান হয়। তার ব্যবসা একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়ায়। এমন সময় হরিপদ বাবুর টাকার খুবই প্রয়োজন পড়ে। তাই সে তার বন্ধুর মেয়ে মধুমিতার সঙ্গে তার বড় ছেলের বিয়ে দেওয়ার কথা বলে। আর তার বিনিময়ে হরিপদ বাবু মধুমিতার বাবার কাছ থেকে 5 কোটি টাকা যৌতুক নেয়।
মধুমিতার বিয়ে 6 মাসের মধ্যেই মধুমিতার বাবা এবং শ্বশুরমশাই দুজনেই মারা যায়। আর এখন মধুমিতার বাবার গোটা ব্যবসায় মধুমিতাই হ্যান্ডেল করে। আর সেই কারণে টাকার অহংকারে সে সকলের সঙ্গে বাজে ব্যবহার করতে থাকে। এমনকি সে সবুজের পছন্দ করা মেয়েকে বাড়ির চাকর বানানোর প্রস্তাব দেয়। রূপালী দেবীর কাছে কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত সে সবুজের সঙ্গে পিয়ালির বিয়েটা দিয়ে দেয়। থ্যাংক ইউ শাশুড়ি মা, আমার জন্য এমন একটা কাজের বউকে নিয়ে আসার জন্য। আপনার ছোট ছেলে কিন্তু একদম পারফেক্ট একজনকে সিলেক্ট করেছে। একে দেখতেও তো একেবারে কাজের মেয়েদের মতোই। এই যে হা করে দেখছো কি? আমার সঙ্গে আমার রুমে চলো। আমার রুমটা নোংরা হয়ে পড়ে আছে, পরিষ্কার করতে হবে। মধুমিতার কথা শুনে পিয়ালি প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে কিছুই বুঝে উঠতে পারে না। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখো, তোমাকে আমাদের কারোরই পছন্দ নয়। শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে তোমাকে আমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছি। আর আমাদের সকলের মন জয় করার জন্য আমাদের সবার কথা মেনেই তোমাকে চলতে হবে। বিশেষ করে তোমার বড় জায়ের সব কথাই তোমাকে পালন করতে হবে। ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই। এই বলে পিয়ালি কাজে লেগে পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত পিয়ালিকে একভাবে কাজ করতে হয়। বাড়ির কাজের পাশাপাশি মধুমিতার যে কোনো ছোট বড় প্রয়োজনে সবসময় পিয়ালিকে সেখানে উপস্থিত থাকতে হয়। আগে 5 জন চাকর মিলে যেই কাজ করত, পিয়ালিকে একাই সেই কাজগুলো করতে হয়। এত কাজ করার পরও পিয়ালি সবসময় মধুমিতার কাছ থেকে বাজে আচার ব্যবহার পেয়ে থাকে। তবুও সে কিছু মনে করে না। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন, এই পিয়ালি, আমার বাথরুমের গিজারটা খারাপ হয়ে গেছে। আমি গরম জল ছাড়া স্নান করতে পারি না। তাড়াতাড়ি আমার জন্য গরম জল করে নিয়ে আয়। হ্যাঁ দিদি, আমি এখনই নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও। এই, আমাকে দিদি বলে ডাকবি না, তোকে কতবার বলেছি। তুই আমার বোন হওয়ার যোগ্য না। তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি, ম্যাডাম। যা এবার এখান থেকে। পিয়ালি তাড়াতাড়ি করে তার বড় জায়ের জন্য স্নানের গরম জল করতে চলে যায়। কিছুক্ষণ পর সে বালতিতে করে গরম জল নিয়ে আসে। মধুমিতা বাথরুমে এসে সেই গরম জলের মধ্যে হাত ডুবিয়ে বলে, কত গরম জল! তুই আমার জন্য একদম ফুটন্ত জল নিয়ে চলে এসেছিস, যাতে এই জল গায়ে ঢেলে আমি জ্বলে পুড়ে মরে যাই। না না দিদি, মানে ম্যাডাম, আসলে জলটা একটু বেশি গরম হয়ে গেছে। তুমি এই জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে নাও, দেখবে নর্মাল হয়ে যাবে। আমি বরং ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি, দাঁড়াও। এরকমই তো করতে হয়, তুমি হয়তো জানো না। পিয়ালির কথা শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুই আমাকে শেখাবি আমাকে কি করতে হবে না করতে হবে? বাড়ির চাকর হয়ে তুই আমাকে জ্ঞান দিবি? তুই ভুলে যাস না, তোকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে আমার চাকর হিসেবে। মুখের কথাই হবে না, তোকে এবার উচিত শিক্ষা দিতে হবে। এই বলে মধুমিতা ওই গরম জলের মধ্যেই পিয়ালির হাত ডুবিয়ে দেয়। এর ফলে পিয়ালির হাত পুড়ে যায়। পিয়ালিকে এভাবে কষ্ট পেতে দেখে সবুজের খুবই রাগ হয়। পিয়ালি, আমি তোমাকে বারবার বলছি চলো আমরা এখান থেকে চলে যাই। বৌদি তোমাকে দিনরাত চাকরের মতো খাটাচ্ছে, তবুও তুমি এখানেই থাকবে? তুমি চলো, আমরা অন্য কোথাও চলে যাই। দরকার পড়ে আমরা ঘর ভাড়া নিয়ে থাকবো, কিন্তু এই বাড়িতে আর থাকবো না। এই বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি একটু ধৈর্য ধরো, দেখবি সব ঠিক হয়ে যাবে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মধুমিতার বেশ কয়েকজন বন্ধু তার বাড়িতে আসে। মধুমিতা তার বন্ধুদের জন্য পিয়ালিকে নানান রকমের খাবার রান্না করার অর্ডার করে দেয়। সমস্ত খাবার রেডি করে পিয়ালি তার বন্ধুদের জন্য খাবার নিয়ে আসে। হ্যাঁ করে দেখছিস কি? সবাইকে খাবার পরিবেশন করে দে। এই শুনে পিয়ালি সবাইকে খাবার পরিবেশন করে দিতে যায়। তখনই হঠাৎ করে তার হাত থেকে একটা খাবারের পাত্র মধুমিতার এক বন্ধুর গায়ে পড়ে যায়। এই দেখে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। মধুমিতার বন্ধুরা সেখান থেকে চলে গেলে মধুমিতা পিয়ালিকে প্রচন্ড মারধর করে। এমন অবিচার রূপালী দেবী আর কিছুতেই মেনে নিতে পারে না। এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না বৌমা। তুমি ছোট বৌমাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছ ঠিক আছে, ওর সাথে বাজে ব্যবহার করছো তাও ঠিক আছে, কিন্তু এরকম ভাবে তুমি ছোট বৌমাকে মারধর করবে, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। তুমি ভুল করছো। এই শুনে মধুমিতা আরো বেশি রেগে যায়। আমি ভুল করছি? আপনার সাহস কি করে হলো এই কথাটা বলার? আপনারা যখন আমাদের বিয়ের সময় 5 কোটি টাকা নিয়েছিলেন তখন কিছু মনে হয়নি, তাই না? বুঝেছি, আপনাকেও এবার শিক্ষা দিতে হবে। আমি পুলিশ স্টেশনে গিয়ে আপনাদের সবার নামে কমপ্লেন করব, আর আমি আপনাদের সবাইকে পুলিশে দেব। এই বলে মধুমিতা
পুলিশ স্টেশনে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামতে যায়, আর তখনই সে পা স্লিপ করে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পিয়ালি এবং তার শাশুড়ি মা মধুমিতাকে হসপিটালে ভর্তি করে। মধুমিতার কোমরে প্রচন্ড পরিমাণে আঘাত লাগায় ডাক্তার জানায় সে 2 মাস পর্যন্ত নিজে থেকে উঠে দাঁড়াতে পারবে না। বাড়িতে নিয়ে আসার পর পিয়ালি দিনরাত তার বড় জায়ের সেবা যত্ন করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে। এই দেখে মধুমিতা তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে বোন, আমি তোকে সেদিন বলেছিলাম তুই আমার বোন হওয়ার যোগ্য না, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি তোর দিদি হওয়ার যোগ্য নই। তোর সঙ্গে এত অন্যায় অবিচার করার পরও তুই যেভাবে আমার সেবা যত্ন করেছিস, তোর জায়গায় নিজের বোন থাকলেও হয়তো এটা করতে পারতো না। আমাকে ক্ষমা করে দে বোন, আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। মা, আপনারাও আমাকে ক্ষমা করে দিন। মধুমিতাকে তারা সকলেই ক্ষমা করে দেয়। মধুমিতা নিজেকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে। কিছুদিনের মধ্যে বাড়ির কাজকর্ম করার জন্য রূপালী দেবী 2 জন কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসে। এখন আর পিয়ালিকেও বাড়ির কোনো কাজ করতে হয় না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।